বাথরুমে থাকার রুম, ভাবতে পারছেন? সহজকারী শৌচালয়, সেখানেই 7 বছর ধরে সংসার চলছে। বসিরহাটের এই ঘটনা, এবং ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। ভিডিওকে খবর নিতে বলেছেন, বিষয়টি দেখতে বলেছেন জেলা শাসক। খাট, আলমারি, আলনা, বাসন কোসন সবই আছে, একেবারে পরিপাটি সংসার। কিন্তু এসবই সরকারি শৌচালয় দখল করে, সেটাও 7 বছর ধরে। এ ছবি উত্তর 24 পরগনার বসিরহাটের গোটরা গ্রাম পঞ্চায়েত এলাকার। এখানে টাকি রোডের ধারে দণ্ডিরাট বাজার, রোজই ভিড় লেগে থাকে। তাই সাধারণের সুবিধার জন্য এই এলাকায় 2017 সালে টয়লেট তৈরি করা হয়। পূর্ত দপ্তরের জমিতে পাবলিক টয়লেট তৈরি করা হয়েছিল। অভিযোগ, স্ত্রী সন্তানকে নিয়ে এই শৌচালয়ের দখল নেন স্থানীয় বাসিন্দা সাবির সর্দার। 7 বছর ধরে এই টয়লেটই তাদের ঠিকানা, সেখানেই পরিপাটি সংসার। ওটা সরকারি জায়গায় ও দখল করে দিয়েছে। বাজারে কোনো বাথরুম নেই। হ্যাঁ, এই একটাই সরকারি ভাবে তৈরি হয়েছে। বাজার কমিটির অভিযোগ, বারবার উঠে যেতে বললেও শৌচালয় খালি করেনি সাবিরের পরিবার। প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও লাভ হয়নি বলে দাবি স্থানীয়দের। শেষমেশ বুধবার বসিরহাট থানায় অভিযোগ দায়ের করে স্থানীয় পঞ্চায়েত ও বাজার কমিটি। দণ্ডিয়ার বাজারে জায়গা হচ্ছিল না, সেই ক্ষেত্রে এখানে বাথরুমটা পিডব্লিউ সাইটে আর কি করা, কিন্তু দেখা যাচ্ছে সেই বাথরুমটা অন্য একজন সামনে এসে দখল করে বসে আছে গায়ের জোরে। আমরা সেটা বাজারের থেকে সিদ্ধান্ত নিয়েছি ইমিডিয়েটলি বাথরুমটা চালু করে, যাতে বাজারের সমস্ত লোক বাথরুমে যাওয়ার সহযোগিতা পায়। যেভাবে হয় বাথরুমটা আমরা খুব তাড়াতাড়ি চালু করব। সাবিরের পরিবারের পাল্টা দাবি, সরকারি জমিতে তারা বহুদিন থাকতেন। সেখানে শৌচালয় তৈরির সময় পুনর্বাসনের প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু তারা পুনর্বাসন পাননি। তাই বাধ্য হয়ে টয়লেটেই থাকছেন। আমি গরিব মানুষ, আমি রাস্তার ধারে থাকি, আমাকে উচ্ছেদ করে দিচ্ছি। আপনাদের কাছে বিচার দিয়েছি, আমি যাতে এখানে থাকতে পারি সেই ব্যবস্থা আপনারা করেন। হ্যাঁ, এটা সরকারি জায়গা। কত বছর আছে? আমরা এখানে 50 বছর আছি। 7 বছর লকডাউনের সময় এটা বাথরুম করার জন্য করেছিল। এবার বলেছিল যে তোমাদের ওপরে ঘর করে দিয়ে দেবো, আর নিচে তোমাদের একটা দোকান দেবো, আর তোমাদের একটা চাকরি দেবো, প্রত্যেক মাসে একটা চাকরি। এটা তো সরকারি জায়গা। হ্যাঁ, এ বিষয়ে বিডিওকে পদক্ষেপের নির্দেশ দিয়েছেন উত্তর 24 পরগনার জেলা শাসক। বসিরহাট থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। দুয়ারে রেশন দেওয়ার কথা, কিন্তু আলিপুরদুয়ারের কুমারগ্রাম থেকে অভিযোগ আসছিল রেশন ডিলার নাকি বাড়ি বাড়ি ইট, পাথর, বালি নিয়ে গিয়ে মেপে সেই অনুযায়ী স্লিপ দিয়ে বলছিলেন গিয়ে চাল ডাল নিয়ে আসতে হবে। আমরা এই খবর দেখাই, এবং আমরা এই খবর দেখানোর পর এবার ওই রেশন ডিলার সাসপেন্ড। সরকারি আইনের ফাঁক, ডিলারের অসাধু উপায়ে দুয়ারে রেশন থেকে বঞ্চিত গ্রাহকরা। আলিপুরদুয়ারের কুমারগ্রামে এলাকায় গিয়ে রেশনের বদলে ইট, বালি, পাথর ওজন করে স্লিপ। দোকানে গিয়ে এই স্লিপ দেখালে নাকি পাওয়া যায় রেশন। নিউজ 18 বাংলার খবরের জেরে এবার সাসপেন্ড ডিলার। ওটা আমরা অ্যাকশন নিয়েছি। অলরেডি ওই ডিলারকে সাসপেনশন করে দেওয়া হয়েছে। পাশের দোকানের সাথে সমস্ত বেনিফিশিয়ারিকে ট্যাগ করে দেওয়া হয়েছে, যাতে ওখান থেকে তারা মালটা পায়। আর এর এগেইনস্টে পজ লেটার ইস্যু হয়েছে, এবং আমাদের যা ডিপার্টমেন্টাল প্রসিডিং আছে সেই অনুযায়ী চলবে। কুমারগ্রামের লস্কর পাড়া, এখানে ই পজ মেশিন ও দাড়িপাল্লা নিয়ে রেশন ডিলার যান গ্রামে, কিন্তু চাল ডালের বদলে ওজন করেন ইট, বালি, পাথর। ই পজ মেশিন থেকে বেরিয়ে আসা স্লিপ ধরিয়ে দেন গ্রাহকদের হাতে। বলা হয় দোকান থেকে রেশন নিয়ে আসতে। স্থানীয়দের দাবি, এভাবেই দিনের পর দিন চলছে। সরকার তো নিয়ম করেছে যে আপনাদের বাড়ির সামনে এসে রেশন দিয়ে যাবে। আমরা বাড়ির সামনে পাই না। পান না? স্লিপ দিয়ে গেছে, বলছে ওখান থেকে। আচ্ছা, স্লিপ যখন দেয় তখন তো জিনিস ওজন করলে পরে স্লিপ বের হয়। জিনিস ওজন করছে, পাথর দিয়ে ওজন করছে। কি দিয়ে ওজন করছে? পাথর। 7টা পর্যন্ত আমরা ওখানে রেশন দিয়েছি। দেওয়ার পরে পাল্লাটা একটু খারাপ দেখা দিয়েছিল, তো আবার ওটার দিকে আবার চাল দিয়ে ওজন করে দেখলাম যে পাথর দিয়ে ওজন করে দেখলাম যে ওজনটা মিলছে কিনা। ঠিক আছে, তো ওখানের বাসিন্দারা বলছিল যে ঠিক আছে, আমাদের তাহলে স্লিপ দিয়ে দাও, আমরা পরে ওখানে গিয়ে মাল তুলে নেব। গত রবিবার এ খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। এবার সাসপেন্ড সেই অভিযুক্ত ডিলার। ওটা আমরা অ্যাকশন নিয়েছি। অলরেডি ওই ডিলারকে সাসপেনশন করে দেওয়া হয়েছে, এগেইনস্টে পজ লেটার ইস্যু হয়েছে, এবং আমাদের যা ডিপার্টমেন্টাল প্রসিডিং আছে সেই অনুযায়ী চলবে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। পাকা ঘর নেই, তাই পাত্রী জুটছে না। এবার
এক বৃদ্ধ বিডিওর কাছে আবেদন করছেন আবাসের ঘর দিন যাতে বিয়ে করতে পারি। আমি বিয়ে করতে চাই, আমাকে আবাসের ঘরের ব্যবস্থা করে দিন। বয়স 60, এই বয়সে আবার বিয়ে করার ইচ্ছে, কিন্তু সেই ইচ্ছে পূরণ হচ্ছে না, কারণ বৃদ্ধের নাকি সেরকম কোনো ঘর নেই, তাই বিয়ের ফুল ফুটছে না। এই সমস্যা নিয়ে বিডিও অফিসে হাজির বৃদ্ধ। 60 বছরের বৃদ্ধের নাম আব্দুস শুকুর মোল্লা, মুর্শিদাবাদের বেলডাঙ্গার কাজী সাহার বাসিন্দা। প্যাকাটে দিয়ে ঘেরা তার ঘর, খড়ের ছাউনি, এটাই বৃদ্ধ আব্দুস শুকুরের ঠিকানা। আবাসের আবেদন করেও ঘর পাননি বলে অভিযোগ। এই ঘরেই দীর্ঘদিন রয়েছেন। গত অগাস্টে তার স্ত্রী মারা যান। বৃদ্ধ ফের বিয়ে করতে চান, কিন্তু তার প্যাকাটির ঘর, তাই নাকি পাত্রী জুটছে না। স্ত্রী মারা গেছে, তো আমাকে বিয়ে করতে হবে। আমার এই যে ঘর, এই দিকে আমাকে বিয়ে করছে না, কোনো মেয়েতে বিয়ে করতে চাইছে না। স্যার বলেছেন যে হ্যাঁ আপনার ব্যবস্থা করা হবে, এই কথাই বলেছেন। আমি আবেদন করেছি। তাহলে আপনি বলে আছেন আপনার ঘর যদি পান তাহলে আপনার বিয়ে করা সম্ভব হবে? হ্যাঁ হ্যাঁ স্যার। আব্দুস শুকুর মোল্লা 60 ছুঁয়েছেন, 3 ছেলের বাবা, 2 নাতিও আছে। স্থানীয়দের দাবি কারুরই পাকা ঘর নেই, কোনো রকমে সংসার চলে। আবাসের ঘর খুবই দরকার। ঠিক দিক থেকে পিছিয়ে পড়া, এই মানে সমাজের দিক থেকে বলতে গেলে রেশনের মাল নিয়ে এসে এরা দিনটা কোনোরকমভাবে চালায়। একটু দুস্থ পরিবার, এদের সরকার এদেরকে দেখা উচিত স্পেশালি হবে, কারণ এদের পরিবারের মধ্যে অসহায় পরিবার গ্রামে অনেক আছে, এদের মতো অনেক আছে, কিন্তু এদের খুবই অচল অবস্থা। পড়শিরা বলছেন গরিব আব্দুস আবাসের ঘর পাক, কিন্তু তিনি তো ঘর চাইছেন দ্বিতীয়বার বিয়ে করার জন্য। আমার শ্বশুর খুব একা হয়ে গেছে, আমার শাশুড়ি মা মারা গেছে, আমার শ্বশুরের ঘর নাই, থাকার জায়গা নাই আমাদেরও। আমাদের বাড়িতেও হ্যান্ডিক্যাপ বাচ্চা আছে, আমরাও থাকতে পারি না, তাই তো আমার শ্বশুরকে ভালো করে দেখাশোনা করতে পারি না আমরা। আমাদেরও ঘরের দরকার, আমার শ্বশুরেরও ঘরের দরকার। ওনার যদি বিয়ে করতে ইচ্ছা হয় তার বিয়ে দিতে হবে, আমার দিতে হবে। যে ঘর দিয়ে না বুঝতে পারছেন না, ঘর দিয়ে নেই, তার জন্য হয়তো বিয়েটা হচ্ছে না। তো ঘর পেলে তাহলে বাবার বিয়েটা হবে তাহলে আবার? ঘরটা হোক আগে, তারপর বৃদ্ধ আব্দুসের দ্বিতীয় বিয়েতে ছেলে কিংবা ছেলের বউয়ের কোনো আপত্তি নেই। বৃদ্ধের বিয়ের পথে কাঁটা ঘর। এই সমস্যা সমাধানে বিডিও অফিসে ছুটেছেন আব্দুস শুকুর মোল্লা। বিডিওকে বলেছেন, আমি বিয়ে করতে চাই, আমাকে আবাসের ঘরের ব্যবস্থা করে দিন। লিস্টের নাম নেই, আমি বলেছি যে যেহেতু ওনার বাড়ি নেই এবং সার্ভে লিস্টের নাম নেই, তাই সার্ভে লিস্টের নাম তোলার জন্য আবেদন করতে বলেছি। আবেদন দিয়ে জানি, উনি পরে কথা বলবেন বলেছেন। আবেদন দিলে আমরা দেখে নেব। মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। জলপাইগুড়ির চামুরচি একেবারে ভুটান সীমান্ত লাগোয়া, জলকষ্টে ভুগছে। বছর 3 আগে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর উদ্যোগ নিয়েছিল এই গ্রামে জল পৌঁছানোর, কিন্তু এখনো এই গ্রামের মানুষের ঝর্ণার জলই বড় ভরসা। পাঁচিলের ওপারে ভুটান, এপারে ভারত। জলপাইগুড়ির চামুরচি, পাঁচিলের নিচ দিয়ে গিয়েছে পাইপ। ভুটানের ঝর্ণার জল এই পাইপের মাধ্যমে চামুরচিতে ঢোকে। আজও এই ঝর্ণার জলেই চামুরচির তেষ্টা মেটে। ভুটান সীমান্ত লাগোয়া চামুরচি, এখানে দীর্ঘদিন ধরেই জলের কষ্ট। এই সমস্যা মেটাতে তৎপর হয় জনস্বাস্থ্য কারিগরি দফতর। 2021 সালে চামুরচিতে জলের রিজার্ভার এবং পাম্প হাউস তৈরির কাজ শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, সেই কাজ চলছে অত্যন্ত ঢিমে তালে। মাঝপথে কাজ বন্ধ করে দেন ঠিকাদার, পরে আবার কাজ শুরু হয়, কিন্তু আজও তা শেষ হয়নি। দেখতে দেখতে 3 বছর কেটে গেল, ফলে জলের সমস্যাও মেটেনি। চামুরচির ডিপা লাইন, সেরা লাইন, তেলিফাটক চেকপোস্টের বাসিন্দাদের আজও তেষ্টা মেটাতে হয় ভুটানের ঝর্ণার জল খেয়ে। বর্তমানে আমাদের এই এরিয়াতে ভুটানের উপর ডিপেন্ড করতে হচ্ছে। ওখানটায় যে ঝর্ণার জল আছে, ঝর্ণাতে গিয়ে পাইপলাইন করা হয় ইন্ডিয়া থেকে, গিয়ে ওখানে প্রশাসনের সাথে পারমিশন নিয়ে ওই জলটার উপর ডিপেন্ড করে। যদিও জলটা খুব
ডোলোমাইট মিশ্রিত জল, যেটা মানুষের স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকারক। ভুটান সীমান্ত এরিয়া সমুদ্র দেখার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকার উদাসীন একদম, উনি কোনো উদ্যোগ নিচ্ছে না। আমরা সবাই এখানকার ভুটানের জলের উপর নির্ভরশীল বর্তমান। এখান থেকে 5 কিলোমিটার দূরে আছে পাইপ, হ্যাঁ, ওই পাইপ থেকে ঝর্ণার জল আসে, ওটাই আমরা সব নিই। প্রায় কমপ্লিট ট্যাঙ্কি, বোরিংও কমপ্লিট। তো এই ট্যাঙ্কি চালু হলে কি সমস্যা মিটবে? কিছু আশা করা যায় যে জলের সমস্যা মিটবে। ওটা নতুন করে আবার কি ওটা তৈরি হচ্ছে আর কি। ওটা হলে কি হ্যাঁ, ওটা হলে আরো এর আগে ওটা হওয়ার কথা ছিল, যে সাপ্লাইয়ার ওটা কন্ট্রাক্টর ওটা পেয়েছিল, হ্যাঁ, তুই নিয়ে আবার ওই কাজটাকে ছেড়ে চলে গেছিলেন, সেই জন্য ওইটা একটু দেরি হয়ে গেছে আর কি। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। পাঞ্জাব থেকে উচ্চ মানের আলুর বীজ আসে, প্রতিবারই আসে, এবারও এসেছে, কিন্তু এবার এসেছে দেরিতে এবং দামও বেশ চড়া। তাহলে ওই পাঞ্জাবের আলুর বীজ গোডাউনে রয়ে গেছে, আর লোকাল আলুর কম দামের আলুর বীজ দিয়ে আলু চাষ করেছেন চাষিরা। এতে কী হবে? এতে ফলন কম হবে এবং নতুন আলু বাজারে উঠলে তার দামও চড়া হতে পারে। নভেম্বরের শেষ থেকে শুরু হয়েছে আলুর চাষ। পশ্চিমবঙ্গের কৃষকদের বড় ভরসা পাঞ্জাব থেকে আসা আলু বীজ। এটা গুণমানে ভালো, ফলনও বেশি হয়, কিন্তু সেই বীজ এবার পশ্চিমবঙ্গে ঢুকেছে দেরিতে। দামও গতবারের থেকে বেশি, তাই অনেকেই লোকাল আলু বীজ দিয়ে চাষ শুরু করে দিয়েছেন। এতেই দেখা যাচ্ছে সিঁদুরে মেঘ, কারণ লোকাল আলু বীজে ফলন কম। ফলে ফেব্রুয়ারিতে নতুন আলু যখন বাজারে আসবে তখন চাহিদা থাকলেও সেই মতো যোগান দেওয়া মুশকিল। ফলে আলুর দাম চড়া থাকারই আশঙ্কা। আমার বিঘেতে যদি 100 আলু হয়, পাঞ্জাবেতে 100-র বেশিও হয় সেরকমভাবে চাষ করলে, কিন্তু লোকাল আলু করলে সেটা 60টা 55-60টার বেশি হবে না। তাহলে আলুর চাহিদাটা কিন্তু বেড়ে যাবে। এখন যে দাম আলুর, নতুন আলুরও আশা করি সেই দামই থাকবে। পাঞ্জাব আলুর বীজের দামের জন্য আমরা লোকাল আলুটাই, চাষির আলুটা, চাষ করা আলুটাই আমরা বসাচ্ছি। সেই আলুটাই আমরা বসিয়ে সেই আলুটার ফলন 50% কম হবে। আগামী বছর আবার যেমন খোলা মার্কেটের দাম যেমন উঁচু থাকবে, দাম বাড়বে, হ্যাঁ, মানে খরচ হিসেবে দামটা অনেকটাই বাড়ার সিদ্ধান্ত থাকছে। কৃষকদের দাবি, এবছর পাঞ্জাবের আলু বীজের দাম অনেকটাই বেশি। এক বস্তার দাম 3 থেকে 4 হাজার টাকা, গতবার ছিল 2000 টাকার মধ্যে। এই কারণে অনেকেই লোকাল আলু বীজ দিয়েই চাষ করছেন, তাই পাঞ্জাবের আলু বীজের বাজার ধাক্কা খেয়েছে। চাষ মোস্ট প্রবাবলি শেষের মুখেই, 1-2% চাষ ফিনিশিং দিতে বাকি আছে। বীজ বিক্রি হচ্ছে না, প্রায় 2500, 2600, 2800 টাকা পারচেসিং বীজ। এর মূল কারণ হচ্ছে পাঞ্জাবিরা পয়সা নিয়ে মাল ঠিক মতো ডেলিভারি টাইমে দেয়নি বলেই সব বীজ ব্যবসায়ীরা আজকে বিপর্যস্ত। আলুর ভালো মান এবং ভালো ফলনের জন্য ভরসা পাঞ্জাবের বীজ, কিন্তু এই নির্ভরতা আর কতদিন? রাজ্যে পশ্চিম মেদিনীপুরে আনন্দনগর বলে একটা আছে, আনন্দপুর, ওখানটায় আমরা করছি। গভর্নমেন্ট থেকে বীজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এবং হচ্ছে। নিউজ 18 বাংলা।